নন্দা ও রবি তাদের একমাত্র ছেলেকে বিদেশে পড়তে পাঠিয়েছিল, আর এই কথাটা নিয়ে দুজনের মধ্যে খুব অভিমান ছিল। তুই জানিস রমা, আমার ছেলে বিদেশে পড়ে। হ্যাঁ, এ তো খুব ভালো কথা। হ্যাঁ, এখন তো শুধু ওর বিয়ের চিন্তা আমার মাথায় ঘুরছে। শুধু একটা সুন্দরী আর সুশীলা বৌমা পেয়ে যাই। নন্দা, তোর ছেলে যদি বাইরে থেকে বউ নিয়ে আসে তখন কি হবে? না না, আমার ছেলে ওরকম নয়। আমি জানি ও আমার সব কথা শুনে চলে, আর বিয়েও আমার কথা শুনেই করবে। হ্যাঁ হ্যাঁ, কেন না? তোমার ছেলে তো রামের অবতার, তাই না? তুই আমার ছেলেকে হিংসা করিস। আচ্ছা, তুই আমাকে কালকে পনির কোপ্তার রেসিপি বলবি বলছিলি না? নন্দা সব সময় তার ছেলের কথা বলতো, আর রমা ওকে বিরক্ত করত। কিন্তু কে জানতো রমার কথা একদম সত্যি হয়ে যাবে। 6 মাস পর যখন রবি বাড়ি ফিরে এলো, তখন ওর সাথে একটা বিদেশি মহিলা ছিল। হ্যাঁ, এটা আবার কে? মা, এই আমার গার্লফ্রেন্ড। আমরা একসঙ্গে পড়তাম আমেরিকাতে, আর তারপর আমি ওকে ভালোবেসে ফেলেছি, আর আমরা ভাবছি একসঙ্গে বিয়ে করব। এই জন্য আমি একে এখানে নিয়ে আসছি। সুজি, মা আর বাবাকে প্রণাম করো। সুজি বিনোদ আর নন্দাকে প্রণাম করল। তুই কাউকে না জানিয়ে বিয়েটা করে ফেললি যে? একবার আমাদের জিজ্ঞেস তো করতিস। আমি কবে থেকে তোর জন্য মেয়ে দেখছি? 3-4 জনকে তো আমি দেখেও রেখেছিলাম। মা, আমি জানি তুমি আমার বিয়ের জন্য খুব চিন্তিত, কিন্তু আমি সুজিকে ভালোবাসি। প্রেম ভালোবাসা তো ঠিক আছে, কিন্তু এই মেয়ে কি আমার বৌমা হতে পারবে? কেন নয়? এমনিতেও আমি 6 মাস পরে আমেরিকাতে চাকরি পেয়ে যাব। তারপর তো আমরা আমেরিকাতে শিফট হয়ে যাব। ততদিন তুমি একে আমাদের নিয়ম রীতি শিখিয়ে দাও। এসব শুনে নন্দার খুব কষ্ট হলো। যখন ওরা বাড়ির ভেতরে ঢুকল, বাইরে তোমার মা বাবার পা আমাকে কেন ছুতে হলো বলো তো? কারণ এখানে এইভাবে বড়দের রেসপেক্ট করতে হয়। ও, এ তো এও জানে না যে বড়দের কিভাবে সম্মান দিতে হয়। আর তুই চাস একে আমি আমার ঘরের বৌমা বানাবো? মা, তুমি আমার মা। তুমি চাইলে সবকিছু করতে পারো। আমি বিশ্বাস করি তুমি চাইলে একেও সবকিছু শেখাতে পারবে। হ্যাঁ, নন্দা তার বিদেশি বৌমার ট্রেনিং শুরু করল। বাড়ির বড়দের সম্মান জানানোর জন্য পা ছুঁয়ে নমস্কার করতে হয় এইভাবে। তার মানে আমাকে পা ছুঁতে হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ, একেবারে ঠিক বলেছ। নন্দা সুজিকে রুটি বানানো শেখাতে লাগল। আটা, ফ্লাওয়ার, এটাকে এভাবে মাখতে হয়, এইভাবে। হ্যাঁ হ্যাঁ, আর এটাকে রোলিং পিন দিয়ে বেলতে হয়, এইভাবে। সুজি যখন রুটি বেলা শুরু করলো, জানি না কোন দেশের ম্যাপ বানালো। কোনো ব্যাপার না, চেষ্টা করতে থাকো। পরের দিন নন্দা সুজিকে ডাল আর সবজি বানাতে শেখালো। সুজি সব মশলা দিয়ে তরকারি বানাতে শুরু করলো। এখন সুজি খুব তাড়াতাড়ি শিখে নিল। কিছুদিন পর, গিন্নি, আরে ও গিন্নি। কি হয়েছে? কেন চিৎকার করছো? আরে নতুন সমস্যা। আমার পরিবারের সবাই এখানে বউকে দেখতে আসছে, আর সাথে মাও আসছেন। কি আর করা যাবে, আসতে দাও। কিন্তু সুজি ওনাদের সামনে বৌমার মতো ব্যবহার করবে? তুমি দেখতে যাও। পরের দিন নন্দা সুজিকে একটা শাড়ি দিল। এটা তোমাকে পরতে হবে। বাট কিভাবে পরব? নন্দা সুজিকে শাড়ি পরিয়ে দিল। সুজির সেই শাড়ি খুব ভালো লাগলো। ওয়াও, আমাকে কি ভালো লাগছে, শাড়িতে আমাকে দারুণ দেখাচ্ছে। নন্দা তার বিদেশি বউকে আশীর্বাদ করল। অনুষ্ঠানে যেখানে বিনোদের বাড়ির লোক ছিল, সেখানে তার মাও উপস্থিত ছিল। সুজি শাড়ি পরে ওখানে এলো। পরিবারের সবাই তালি বাজাতে লাগলো। সুজি সবার প্রথমে রবির ঠাকুমার পা ছুঁল। আমাকে আশীর্বাদ করুন। সদা সুখে থাকো বৌমা। ঠাকুমা সুজিকে আশীর্বাদ করল। তারপর সুজি এক এক করে সবাইকে প্রণাম করল। পরিবারের সবাই খুব খুশি ছিল। তোর বৌমা তো দেখছি খুবই ভালো। কিন্তু তোর কথাই সত্যি হলো, আমার বৌমা হলো বিদেশি। বিদেশি নয়, দেশি বিদেশি মিলিয়ে।
মিষ্টি মেয়েটির নাম হলো মায়া। মায়া সাজগোজ করতে খুব পছন্দ করত। মালা যখন শহরে পড়তে যেত তখন ও একটি বিউটি পার্লারে বিউটিশিয়ান কোর্স করেছিল। আরে বাহ মায়া, তুই তো ভালোই মেকআপ করতে পারিস। কেন পারবো না, আমি বিউটিশিয়ানের কোর্স করেছি। আরে তাই নাকি? আর আমার স্বপ্ন হলো আমি নিজের একটা বিউটি পার্লার করব। খুব ভালো। তো কবে ওপেন করছিস বিউটি পার্লার? বিয়ের পরে। তুই তো জানিস বাবার কথা, উনি টাকাই দেবেন না। উনি তো এমন ভাবেন যেন বিয়েই সবকিছু। উনি বলেন বিউটি পার্লার তৈরি করে আমি কি মেয়ের রোজগারের খাবো? কিছুদিন পর মায়াকে দেখতে মনোজ আর তার বাবা মা এলো। এ হলো আমার মেয়ে মায়া, বিয়ে পর্যন্ত পড়েছে। এই হলো আমার ভাইপো মনোজ, পড়াশোনায় খুব ভালো আর সরকারি চাকরিও করে। আরে বাহ, সরকারি চাকরি আর কি চায়? গিন্নি সবার মুখ মিষ্টি করাও। মায়ার বাবা এমন একজন জামাই চাইছিল যে সরকারি চাকরি করে, আর মনোজ প্রথম দেখাতেই মায়াকে পছন্দ করে ফেলল। ও ছিলই এত মিষ্টি। আর 1 বছর পর মায়ার বিয়ে মনোজের সাথে হয়ে গেল। বিয়ের কিছুদিন পরই মায়া তার স্বপ্নের কথা মনোজকে খুলে বলল। আমার স্বপ্ন হলো যে আমি নিজের বিউটি পার্লার খুলি। খুব ভালো, অবশ্যই খুলবে। যেহেতু মায়া সবসময় বিউটি পার্লারের কথা বলতো, তাই মনোজ খুব উদাস ছিল। বিউটি পার্লার? হ্যাঁ হ্যাঁ। একদিন মায়া খুব রেগে ওঠে। তোমাকে আর কতবার বলবো যে আমি আমার বিউটি পার্লার করতে চাই? তুমি তো আমার অর্থনৈতিক পরিস্থিতির কথা জানো। বিউটি পার্লার খোলার জন্য অনেক টাকার দরকার। মায়া ভাবতে থাকলো, এই তো হলো আমার চুড়ি, এটা কবে কাজে আসবে? কিন্তু এটা তো তোমার বাবা দিয়েছিলেন। তাহলে কি অসময়ে যদি এটার কাজে না আসে, এটা রেখে লাভ? তুমি এটা বেচে টাকা নিয়ে এসো। ঠিক আছে। মনোজ বাজারে গেল আর চুড়িটা বিক্রি করে দিল, আর সব টাকা নিয়ে এসে মায়াকে দিয়ে দিল। টাকাগুলো দেখে মায়া খুব খুশি হয়ে গেল। পরের দিন মায়া বাজার থেকে সব কিছু কিনে নিল, আর কিছুদিনের মধ্যেই মায়া বাড়িতে বিউটি পার্লার খুলে দিল। আর গ্রামের মেয়েরা সবাই মায়ার বিউটি পার্লারে আসতে লাগলো। মায়া খুব খুশি ছিল, কারণ ওর বিউটি পার্লার খুব ভালো চলছিল, কারণ ওর রোজগার খুব ভালো হচ্ছিল। মাসের শেষে মনোজ হিসেব নিকেশ করতে বসলো। এই মাসে তুমি পুরো 20,000 টাকা লাভ করেছো। আমি না বলতাম? হ্যাঁ, আর যদি এভাবেই চলতে থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। মায়া নিজের বিউটি পার্লারের কাজ চালু রাখলো। 1 বছরের মধ্যে মায়া নিজের দোকান কিনে নিল আর নিজের বিউটি পার্লার সেখানে নিল। দেখতে দেখতে মায়ার ঘর আরো বড় হয়ে গেল। আর এইভাবে মায়া বিউটি পার্লারের মাধ্যমে শুধু নিজের স্বপ্ন পূরণ করলো না, তার স্বামীকে আর্থিকভাবেও সাহায্য করলো। আর ওদের পরিবারের অবস্থা আগের থেকে আরো ভালো হয়ে গেল। সীমার বিয়ের সময় ওর ভাই ওকে উপহার স্বরূপ একটা ফোন দিয়েছিল। ফোন পেয়ে সীমা খুব খুশি হলো। প্রথমে তো কখনো কখনো বাড়িতে নিজের মা বাবা আর ভাইয়ের সাথে কথা বলতো। হ্যাঁ মা, আমি ভালো আছি, তুমিও নিজের খেয়াল রেখো। কিন্তু কিছুদিন পর থেকেই সীমা ফোনের ক্যামেরা দিয়ে নিজেই নিজের ছবি মানে সেলফি নিতে শুরু করলো। নিজের বিভিন্ন রকমের ছবি তুলতে ও খুবই মজা পেতে লাগলো। এই ছবিটা এখানে বসে নি, বাহ আমাকে কত সুন্দর দেখাচ্ছে। একটা ছবি ঘরের ভেতরেও। ছবি তোলার সময় সীমার সমস্ত খেয়াল ফোনের ক্যামেরার দিকেই ছিল। নিচে পড়ে থাকা সাবানের ওপর ওর চোখই গেল না, আরও পড়ে গেল। আমি তো ভিজে গেলাম। জামা কাপড় বদলে তারপর ছবি তুলব। সীমার এবার সেলফি তোলার নেশা হয়ে গেল। সীমা বাড়ির সমস্ত কাজ ছেড়ে দিয়ে শুধুমাত্র সেলফি নিতেই ব্যস্ত থাকত। আরে বৌমা,
রান্নাঘর থেকে পোড়া গন্ধ আসছে কেন? আরে পুরো ডালটাই পুড়ে গেছে, কিন্তু বৌমা কোথায়? সীমা তো শুধু ছবি আর সেলফি নিতেই এত ব্যস্ত থাকতো যে এবার তো ও অযত্নকারীও হয়ে গেছিল। সীমা, আমার জামাটা কোথায়? ওটা তো আমি ধোয়ার জন্য ভিজিয়েছিলাম, কিন্তু ওটা ধুয়ে শুকোতে ভুলে গেছি। সীমার শাশুড়ি আর ওর স্বামী সীমার সেলফি নেওয়ার বাজে নেশার থেকে খুবই বিরক্ত হয়ে গেছিল। যদি বৌমা এভাবেই সারাটা দিন তো নিজের ছবি তুলতে ব্যস্ত থাকে, তাহলে ঘর সংসারের কাজে কখন খেয়াল রাখবে? আমি সীমাকে বোঝাবো। সীমার স্বামীও ওকে বোঝাবার চেষ্টা করলো, কিন্তু সীমার অভ্যাস মোটেই বদলালো না। বাড়িতে তো আমি প্রত্যেক জায়গাতেই সকলের সাথে আমার ছবি তুলেছি, এখন কি করব? আচ্ছা, যদি আমি কোনো পালতু জানোয়ার যেমন বেড়াল কিংবা কুকুরের সাথে ছবি তুলে নি? সীমা বাইরে গেল আর একটা রাস্তার কুকুরের সাথে ছবি তোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু যেই না ও কুকুরের সাথে সেলফি নিতে ঝুঁকলো, তখনই কুকুরটা ওকে কামড়ে দিল। আহ! হে ভগবান, বাঁচাও! আমাকে কুকুরটা থেকে বাঁচাও! ছবি তোলা তো দূর, সীমা নিজের ফোনও ওখানেই ফেলে পালিয়ে গেল। সীমা সেলফি নেওয়ার নেশা ওকে সমস্যায় ফেলে দিল। কুকুরের কামড়ানোর ফলে ওকে ইঞ্জেকশন লাগাতে হলো, আর ওর ফোনটাও পড়ে গিয়ে ভেঙে গেল। এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে কোনো জিনিস অতিরিক্ত ভালো হয় না। যে কোনো ব্যাপারেই প্রয়োজনের থেকে বেশি অভ্যাস করা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। 7 বছরে সোনিয়া বরেলিতে ওর বাবার সাথে থাকতো। সোনিয়ার বাবা রোজ সন্ধেবেলায় কাজ থেকে ফিরে ওকে পড়াতে বসতেন। মা, বলো তো ভারতের রাষ্ট্রপতির নাম কি? রামনাথ কোবিন্দ। আচ্ছা, বলো তো ভারতের পতাকাতে কি কি রং আছে? গেরুয়া, সাদা, সবুজ। ভারতের রাষ্ট্রীয় পশু কি? বাঘ। সাবাস মা, তুমি বড় হয়ে একদিন আমার নাম উজ্জ্বল করবেই। রবিবার সোনিয়ার বাবা সোনিয়াকে নিয়ে রাস্তাতে যেত আর গরিব ভিখারিদের চাল, ডাল, কাপড় দান করতেন। মা, আমাদের সব সময় গরিবদের উপকার করা উচিত। হ্যাঁ বাবা, আমিও তোমার মতো বড় হয়ে গরিব লোকদের জন্য অনেক উপকার করব। একদিন সোনিয়ার বাড়িতে এক ভাড়াটিয়া আসে তাদের একতলাটা ভাড়া নিতে। দাদা, আমরা গ্রাম থেকে এসেছি, এখানে থাকার কোনো জায়গা নেই। যদি আপনি আপনার একতলাটা ভাড়াতে দেন তাহলে খুবই উপকৃত হব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনাকে মাসে 5,000 টাকা ভাড়া দিতে হবে। ভাড়াটিয়া সোনিয়ার বাবাকে 5,000 টাকা দিয়ে দিলেন আর একতলায় থাকতে শুরু করলেন। পরে জানা গেল যে দুজন স্বামী স্ত্রী থাকতে এসেছিল, ওনারা উকিল ছিলেন। একদিন হঠাৎ থানা থেকে পুলিশ সোনিয়ার বাড়িতে আসে আর সোনিয়ার বাবাকে বলেন, আপনি এই বাড়িটা খালি করুন। এই বাড়িটা আসলে উকিল ওম প্রকাশ তেওয়ারি বাবুর। কিন্তু ওম প্রকাশ তেওয়ারি উনি তো আমাদের ভাড়াটিয়া, এই বাড়িটা তো আমার। এই বাড়িটা আমার, মনে নেই আপনারা এখানে ভাড়াটিয়া হয়ে এসেছিলেন? আপনি তো অনেক বড় বেঈমান, আমি কোর্টে কেস করব। সোনিয়ার বাবা এক উকিলের কাছে গেলেন, কিন্তু উকিল ওনার কাছে 1 লাখ টাকা ফিস চান। সাহেব, আমি এত টাকা কোথা থেকে দেব? আমার একটা ছোট্ট দোকান আছে, ওটাই আমার একমাত্র উপার্জনের জায়গা। কিছু টাকা ভাড়াটিয়াদের থেকে আসতো, কিন্তু ওটাও ওরা এখন ছিনিয়ে নিল। দেখুন,
আপনি আপনার ফিস না দিলে আমি আপনার কেসটা লড়তে পারবো না। সোনিয়ার বাবা ফিসের টাকা জোগাড় করতে পারলেন না আর কেসও হেরে গেলেন। বাধ্য হয়ে সোনিয়ার মা, বাবা আর সোনিয়াকে রাস্তার একধারে তাঁবু খাটিয়ে থাকতে হলো। বাবা, ওই লোকটি বেইমানি করে আমাদের থেকে আমাদের বাড়িটা ছিনিয়ে নিল। আমি বড় হয়ে উকিল হব আর গরিবদের সুবিচার দেব। হ্যাঁ মা, আমার পুরো বিশ্বাস আছে যে তুমি বড় হয়ে একজন সৎ উকিল হবে। আস্তে আস্তে সোনিয়া বড় হয়ে ওঠে এবং কলেজের LLB পড়তে থাকে। একদিন সোনিয়ার বাবা যখন দোকান থেকে বাড়ি ফিরছিল, তখন একটা গাড়ির সাথে ওনার ধাক্কা লাগে আর উনি মারা যান। মা, তোর বাবা তো আর নেই, তাই তুই তোর পড়াশোনা বন্ধ করে দে, আমি তোমার বিয়ে দিয়ে দেব। না মা, আমি পড়তে চাই। বাবু, জেদ করো না, এখন তো তোমার বাবাও বেঁচে নেই, আমি তোমার পড়াশোনার খরচ চালাতে পারবো না। সোনিয়ার মা গ্রামের এক ছেলের সাথে সোনিয়ার বিয়ে দিয়ে দেন। ছেলেটা ছিল একটা কৃষক। সোনিয়া একদিন ওর স্বামীকে বলল, শোনো, আমি আমার পড়াশোনা শেষ করতে চাই। আমি দিনে ঘরের কাজও করব আর রাতে আমার পড়াশোনা করব। তুমি শুধু আমাকে রোজ কলেজ পর্যন্ত ছেড়ে আসবে। কিন্তু গ্রামের লোকেরা কি বলবে? কারণ এখানে তো মাধ্যমিকের পরে কেউ পড়ে না, সবাই বাড়িরই কাজ করে। আমি জানি, কিন্তু কাউকে না কাউকে তো শুরু করতে হবে না? আজ আমি যদি কলেজে গিয়ে পড়াশোনা করি, তাহলে হতে পারে যে কাল থেকে আমাকে দেখে গ্রামের বাকি মেয়েরা উৎসাহ পাবে। তুমি উকিল কেন হতে চাও? সোনিয়া ওর স্বামীকে ছোটবেলার সব ঘটনা বলতে থাকে। আচ্ছা, তুমি যদি সত্যিই পড়তে চাও তাহলে আমি তোমাকে সহযোগিতা করব। একদিন সোনিয়ার শাশুড়ি সোনিয়ার স্বামীকে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই বৌমাকে কলেজে পাঠাচ্ছিস? আমাদের বাড়ির সম্মান মাটিতে মিশে যাবে। তুই জানিস আজ প্রতিবেশীরা কি বলছিল? মা, তুমি প্রতিবেশীর কথা একদম ভেবো না। কাল যখন সোনিয়া বড় হয়ে, তখন এই প্রতিবেশীরাই আমাদের আরো সম্মান করবে আর নিজেদের মেয়েদেরও তখন থেকে কলেজে পাঠানো শুরু করবে। সোনিয়া কলেজ থেকে ফিরেই বাড়ির সব কাজ করত, ঝাড়ু দিত, বাসন ধুত, আর রাতে সবাই যখন শুয়ে পড়ত তখন ল্যাম্প জ্বালিয়ে পড়াশুনো করত। যখন সোনিয়ার LLB আর LLM শেষ হয়ে গেল, তখনও কোর্টে প্র্যাকটিস শুরু করলো আর নিজের কঠিন পরিশ্রম থেকে কিছুদিনের মধ্যেই ও ভালো উকিল হয়ে উঠল। গ্রামের লোকেরাও ওর কাছে আইনি পরামর্শ নিতে আসতো। একবার এক বৃদ্ধ লোক তার মেয়ের সাথে সোনিয়ার কাছে আসে। আরে বৌমা, জমিদার আমার জমি দখল করে নিয়েছে। আমি কিছুই বুঝতে পারছি না যে আমি কি করব। আর যদি আমার জমিটা না পায় তো আমি আমার মেয়েকে কিভাবে খাওয়াবো বলো? একে স্কুলে কিভাবে পাঠাবো? কাকিমা, দয়া করে আমাদের জমি ফিরিয়ে দিন। আমাদের কাছে কেস লড়বার টাকাও নেই। সোনিয়া ওই বৃদ্ধ লোকটির কেস বিনা পয়সাতে লড়ে আর জমিও ফিরিয়ে দেয়। তারপর সোনিয়া নিজের বাপের বাড়িতে গিয়ে ওমপ্রকাশ তিওয়ারির ওপর কেস করে। কোর্টে জর্জের সামনে সোনিয়া আর ওমপ্রকাশ তিওয়ারির খুব লড়াই হতে থাকে। শেষে সোনিয়াই কেস জিতে যায় আর নিজের বাড়ি ফেরত পায়। নিজের পুরনো বাড়ি ফেরত পেয়ে সোনিয়ার মা খুব খুশি হয়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম যে একটু দেরি হলেও কিন্তু জয় সব সময় সত্যিরই হয়। লক্ষণগড় গ্রামে জলের খুব অভাব ছিল, তাই গ্রামের মহিলাদের অনেক দূরে জল আনতে যেতে হতো। লোকে খুব কষ্ট করে 1-2 কলসি জল আনতে পারত।
ওই গ্রামে কপিলা নামের এক কুঁড়ে মহিলা বাস করত। ও প্রায় কাজ না করার বাহানা খুঁজতে থাকতো। ওর পরিবারের লোকেরাও ওর এই অভ্যাসের জ্বালায় দুঃখী ছিল। একদিন বিকেলে ওর স্বামী কাজ করে বাড়ি ফিরল। কপিলা, তুমি আজকে জল নিয়ে আসোনি? বাড়িতে এক ফোঁটাও জল নেই। কুয়োর কাছে খুব ভিড় হয়, আমি ততক্ষণ ধরে এত রোদে দাঁড়িয়ে থাকতে পারবো না। কপিলা রোদে না দাঁড়ানোর জন্য আর জল ভরে আনার একটা উপায় বের করলো। ও দিনের জায়গায় বিকেলে কুয়োর কাছে যাবে বলে ভাবলো। পরের দিন গ্রামের মহিলারা সকালে জল ভরতে গেল। তখন গীতা কপিলাকেও সাথে যেতে বলল, কিন্তু কুঁড়ে কপিলা বারণ করে দিল। কপিলা, সব মহিলারা জল ভরতে গেছে, তুমিও জল ভরে আনো, বাড়িতে একটুও জল নেই। এদের সকলকে জল ভরে আনতে দাও। এত কষ্ট করার পরও শুধু এক মটকা জলই পাওয়া যাবে। আমি তো বিকেলেই যাব, যখন ওখানে কেউ থাকবে না। বিকেলে কপিলা কলসি নিয়ে কুয়োর দিকে চলল। আরে কপিলাদি, এত সন্ধেবেলায় জল ভরতে যাচ্ছ? হ্যাঁ। আরে দিদি, ওই কুয়োতে ডাইনি থাকে, ওখানে সন্ধেবেলা কেউ যায় না। লোকে বলে রাতে ওখান থেকে ভয়ঙ্কর শব্দ শোনা যায়। কপিলা গীতার কথা শুনল না আর কুয়োর দিকে চলে গেল। কুয়োর কাছে পৌঁছে কপিলা বালতি দিয়ে জল ওপরে তুলছিল। ঠিক সেই সময়ে বালতি থেকে কিছু শব্দ শোনা যায়। কেউ আছে, ওপরে কেউ আছে, কেউ আছে। এ ভগবান, মনে হয় গীতা ঠিক বলছিল। ভূত! ওরে বাবারে, মরে গেলাম রে। ভয় পেও না কপিলা, আমি একটা মাছ। ভুল করে কুয়োর মধ্যে চলে এসেছি, অনেকদিন ধরে কষ্টে আছি। তুমি কি আমাকে পাশের পুকুরে ছেড়ে দিয়ে আসবে? কপিলা দেখলো কুয়োর বালতিতে একটা কথা বলা মাছ ওর সাথে কথা বলছিল। হ্যাঁ, কথা বলা মাছ। মনে হয় এরই আওয়াজ শুনে গ্রামের লোকেরা ভয় পেয়েছে আর সকলের মনে হয়েছে যে কুয়োতে ভূত আছে। আমি তোমাকে পুকুরে ছেড়ে দিয়ে আসব, কিন্তু এতে আমার লাভ কি? এর বদলে আমি তোমার একটা ইচ্ছে পূরণ করব। মাছের কাছে একটা ইচ্ছে পূরণ করার কথা শুনে কপিলা ভাবতে শুরু করলো, আমি রোজ এত দূর শুধু জল আনতে আসি, কিন্তু নিজের মাথায় শুধু দুটো কলসি নিয়ে যেতে পারি। যদি আমি এর কাছে আর একটা মাথা আর দুটো হাত চেয়ে নিই, তাহলে আমি দুগুণ জল বয়ে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, আমি তোমাকে আবার পুকুরে ছেড়ে দিয়ে আসবো। তার বদলে তুমি আমাকে একটা মাথা আর দুটো হাত আরও দিয়ে দেবে।
কপিলার এই অদ্ভুত ইচ্ছেটা শুনে মাছও অবাক হয়ে গেল। যদি তুমি সত্যি সত্যি এমনটাই চাও তাহলে এমনটাই হবে। কপিলা মাছটাকে বালতি থেকে বের করলো আর পুকুরে ছেড়ে দিল। ওর এই কাজ করা মাত্রই মাছের দেওয়া কথা অনুযায়ী ও আরেকটা মাথা আর দুটো হাত পেয়ে গেছিল। এখন ওর দুটো মাথা আর চারটে হাত। এই দেখে কপিলা প্রথমে খুব খুশি হলো, কিন্তু তারপরে উদাস হয়ে গেল। আমি মাছের কাছ থেকে 4টে মাথা আর 8টা হাত চেয়ে নিলে ভালোই হতো। সপ্তাহে আমাকে শুধু একদিনই জল ভরতে হতো। আর তারপর কপিলা নিজের বাড়ি চলে গেল। রাস্তায় লোকেরা ওর দুটো মুখ আর 4টে হাত দেখে ভয় পেয়ে গেল। ভূত 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 ভূত। আমি কপিলাকে বারণ করেছিলাম যে সন্ধেবেলা কুয়োর কাছে যেও না। ভয় পেয়ে যাওয়া গ্রামের লোকেরা নিজের নিজের বাড়ি থেকে লাঠি নিয়ে এলো আর কপিলাকে মারতে শুরু করলো। মারো মারো, এটাই ভূত, মারো 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 মারো, আরো মারো মারো মারো, হ্যাঁ মারো, আরো মারো মারো মারো, আরো মারো 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 আরো মারো। কপিলা কুয়োর কথা বলা মাছের আর মাছের বরদানের কথা সকলকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কেউই ওর কথার বিশ্বাস করলো না। উল্টো ওকে ভূত বলে ওর থেকে দূরে চলে গেল। কপিলা কুড়েমি আর বোকামির জন্য নিজেরই তামাশা বানিয়ে দিল। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে কুড়ে লোকেরা জীবনে কখনো এগোতে পারে না, কারণ ওরা সব সময় কাজ না করার বাহানা খুঁজতে থাকে। আমাদের কখনো পরিশ্রম করতে ভয় পাওয়া উচিত নয়।